আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সাফ আন্ডার 19 উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলায় বাংলাদেশ 4-0 গোলে পরাজিত হয়। খেলায় জয় পরাজয় থাকবেই, তবে বাংলাদেশের মেয়েদের এই পরাজয়টা বড় হতাশাজনক ছিল। বাংলাদেশের মেয়েরা সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের বয়সভিত্তিক খেলায় কবে এত বড় ব্যবধানে পরাজিত হয়, মানে এই মুহূর্তে আমার স্মরণ পড়তেছে না। এবং এমন ডমিনেটিং ফুটবল ইন্ডিয়া বাংলাদেশের সাথে সর্বশেষ কবে খেলছে, এইটাও আমার স্মরণ পড়তেছে না। এখন অনেকেই বলতে পারেন যে বাংলাদেশের এইরকম রেজাল্ট হওয়ার কারণ তো অবশ্যই আছে। সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ যখন 23 জনের স্কোয়াড নেয়, সেই স্কোয়াডটা যখন দেখা গেছে, তখনই দেখা গেছে যে বাংলাদেশের যে ফুল ব্যাক আছে, মানে যেটাকে আমরা সেন্ট্রাল ডিফেন্স বলি, সেই সেন্ট্রাল ডিফেন্সে যেই তিনটা মেয়ে থাকার কথা ছিল তার একজনও নাই। ঠিক একইভাবে আপনার যে গোলরক্ষক গুলো থাকার কথা ছিল তারাও দলে নাই। তো এইটারই যে হিসাবেই মানে এই রেজাল্টটা হয়েছে। প্রথম তিনটা ম্যাচ বাংলাদেশ জয়লাভ করলো, সেটা বাংলাদেশের যে টিমটা ছিল তাদের ইন্ডিভিজুয়াল স্কিল খুব ভালো ছিল, যার কারণে ডিফেন্সে এবং গোল লাইনে খুব একটা প্রেসার পড়ে নাই। আর এই কারণে এই দুর্বলতাটা অতটা চোখে পড়েনি। তবে গোলরক্ষকদের তেমন একটা পরীক্ষার সম্মুখীন হতে হয় নাই। তবে যখনই এই দুইটা গোলরক্ষক সিলেক্ট হয়েছে, মেঘলা রানী রয় এবং ইয়ারজান বেগম, তখনই আমি কিন্তু আমার কন্টেন্টে বলছি যে এই দুইটা গোলরক্ষক এই লেভেলে খেলার জন্য উপযুক্ত হয়নি এখনো, কারণ তাদের সেই টেম্পারমেন্টটা গড়ে ওঠে নাই। আর ফাইনালের রেজাল্ট এটা হওয়ার কথাই ছিল, কেননা আমি প্রথম থেকেই বলছি টুর্নামেন্টে যে বাংলাদেশ কিন্তু পুরো টুর্নামেন্টে ইন্ডিভিজুয়াল যে ফুটবলটা আছে এইটা খেলে ম্যাচগুলা বের করছে, কিন্তু এইভাবে কিন্তু সব ম্যাচ জয়লাভ করা যায় না। এবং বিল্ড আপ ফুটবল বাংলাদেশ কিন্তু এই টুর্নামেন্টে খেলতে পারে নাই, ফলশ্রুতিতে বাংলাদেশের এই ফাইনাল ম্যাচের পরাজয়। এখন বিল্ড আপ ফুটবল কেন খেলতে পারে না, এটার একমাত্র কারণ হচ্ছে যে আপনার গোলরক্ষক এবং আপনার ডিফেন্স লাইন যথেষ্ট ব্যালেন্স হইতে হবে। যদি ব্যালেন্স না থাকে তাহলে আপনি বিল্ড আপ ফুটবল খেলতে পারবেন না। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, তবে তার আগে ম্যাচের একটু সামারিটা বলি। খেলা শুরু থেকে বাংলাদেশ এবং ইন্ডিয়া উভয় একে অপরের উপরে আক্রমণ করে খেলে যাচ্ছিল, এবং মোটামুটি বাংলাদেশ খারাপ খেলতেছিল এটা আমি বলবো না। তবে 42 মিনিটের সময় ইন্ডিয়া একটা সুযোগ পায়, ওই 42 মিনিটে সেই সুযোগটা কাজে লাগিয়ে গোল করে 1-0 গোলে লিড নেয়, এবং বাংলাদেশ 1-0 গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধটা শেষ করে। দ্বিতীয়ার্ধ থেকে বলতে পারেন বাংলাদেশ চাপ প্রয়োগ করে গোল পরিশোধ করা, এবং 51 মিনিটের সময় শান্তি মার্ডির একটি বাড়ানো বল থেকে তৃষ্ণা রানী সরকার 1:1 গোলরক্ষককে পাওয়ার পরেও বলটা বাইরে মেরে দেয়। যদি সেই সময় তৃষ্ণা রানী সেই গোলটা পরিশোধ করে দিতে পারত, তাহলে খেলার সিনারিটা আমার মনে হয় অন্যরকম হতে পারত। এবং এর ঠিক 10 মিনিট পরে ইন্ডিয়া একটা আক্রমণে যায়, এবং বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম ইন্ডিয়ার যে ফরওয়ার্ড আছে তাকে ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেয়। 62 মিনিটের সময় ইন্ডিয়া পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে 2-0 গোলে এগিয়ে যায়। 2-0 গোলে পিছিয়ে পড়ার পরেও বাংলাদেশের হাতে সুযোগও ছিল, সময়ও ছিল, এবং বাংলাদেশ কামব্যাক করতে পারত, কিন্তু ইয়ারজান বেগম তার দ্বিতীয় ভুলটা আবার করে বসে। সেটা হচ্ছে 68 মিনিটের সময় বাংলাদেশের ডিফেন্ডার একটা ব্যাক পাস করে, এবং সেই ব্যাক পাস ইয়ারজান বেগম ক্লিয়ার করতে সক্ষম হয় না। ইন্ডিয়ার ফরওয়ার্ড ইয়ারজানের কাছ থেকে বলটা নিয়ে ইন্ডিয়ার পক্ষে তৃতীয় গোলটি করে ফেলে, এবং বলতে পারেন এই তৃতীয় গোলটি হওয়ার সাথে সাথে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে পড়ে, এবং খেলার 83 মিনিটের সময় ইন্ডিয়া চতুর্থ গোল করে বাংলাদেশের কফিনে শেষ প্যারাকটি ঠুকে দেয়, এবং বাংলাদেশ ম্যাচটি 4-0 গোলে শেষ পর্যন্ত পরাজিত হয়। বাংলাদেশ দল যখন নির্বাচন করা হয় তখনই আমি বলছিলাম যে বাংলাদেশ দলে ডিফেন্স লাইন এবং গোলরক্ষক যে নির্বাচন করা হয়েছে, 3 জন গোলরক্ষক এবং 3 জন ডিফেন্ডারকে 23 জনের স্কোয়াডে রাখা হয়নি, এবং এটা বাংলাদেশ দলের জন্য অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। গোল পোস্টে স্বর্ণা রানী, মিলি আক্তার এবং সোনালী, এই 3 জনের একজনকেও দলে রাখা হয়নি। এবং ঠিক একইভাবে যেটা আমাদের সেন্ট্রাল ডিফেন্স, রুমা আক্তার, নবীরন খাতুন, সুরমা জান্নাত, এই 3 জনের একজনকেও রাখা হয়নি। এই 6 জন প্লেয়ারকে কেন দলে রাখা হয় নাই, এই বিষয়ে আমাদের ম্যানেজমেন্ট কোন রকম ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করেন। আমি আগেই বলছি যে ইয়ারজান এবং মেঘলা যে দুটো গোলকিপারকে নেওয়া হয়েছে, তারা কিন্তু আন্ডার 19-এ খেলার মতন
এখন পর্যন্ত ম্যাচুরিটি হয়নি। তাদের খেলা আন্ডার 17 আমরা দেখছি, আন্ডার 17 তাদের যথেষ্ট ভুল ছিল। আন্ডার 17 দুইটা টুর্নামেন্ট আমরা দেখছি, একটা হচ্ছে আন্ডার 17 সাব চ্যাম্পিয়নশিপ আর একটা হচ্ছে AFC আন্ডার 17 কোয়ালিফাইং রাউন্ড। দুইটা ম্যাচেই তাদের যথেষ্ট ভুল ভ্রান্তি ধরা পড়ছে, সেই জায়গায় আন্ডার 19 তাদেরকে খেলানোটা অযৌক্তিক। এবং আমি এইটাও মেনশন করছি যে বাংলাদেশে যে বর্তমানে চলমান লিগটা আছে উইমেন্স ফুটবল লিগ, এই লিগে মেঘলা রানী রয় BKSPর হয়ে খেলতেছে, যথেষ্ট ভুল ভ্রান্তি এবং বেশ কিছু গোল সে হজম করছে তার নিজস্ব ভুলের কারণে। আর ঠিক একইভাবে চ্যাম্পিয়ন টিম যেটা ফরাসগঞ্জ, সেই টিমে খেলতেছে ইয়ারজান বেগম। ইয়ারজান বেগমের কথা আমি বলছি যে বাংলাদেশ উইমেন্স ফুটবল লিগে দুইটা টিমে এইবার চ্যাম্পিয়নের দাবিদার, এক হচ্ছে ফরাসগঞ্জ আর একটা হচ্ছে যে রাজশাহী স্টার্স। তো এই দুইটা টিমের ম্যাচটাই হচ্ছে ফরাসগঞ্জের জন্য সবচেয়ে ভাইটাল ম্যাচ। এবারের উইমেন্স ফুটবল লিগে যে কয়টা টিম আছে, একমাত্র রাজশাহী স্টার্সই ফরাসগঞ্জের সাথে টক্কর নেওয়ার মতো টিম ছিল। তো ওই একটা ম্যাচই বলতে পারেন ফরাসগঞ্জের ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, এবং সেই ইম্পর্টেন্ট ম্যাচটাতে ইয়ারজান মিস্টেক করছে। এবং আমি এটাই বলছি যে বিগ ম্যাচ টেম্পারমেন্ট এখনো এই মেয়েদের হয়ে উঠেনি, এবং ওই একটা ম্যাচই ফরাসগঞ্জ হারছে এবং চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেছে। তো এখন একটা বিগ ম্যাচই যদি আপনার টেম্পারমেন্ট হয়ে না হারতে পারেন, তাকে আপনি এই ধরনের একটা টুর্নামেন্টে খেলাইছেন এবং এই টুর্নামেন্টেও সেই একই ভুল করবে। একটা ভুল যদি আপনি একবার করেন তাহলে ধরে নেওয়া যায় যে এটা পার্ট অফ এ গেম, কিন্তু একই ভুল যখন আপনি বারবার করবেন তখন কি এটা মানা যায়? এটা তো মানা যায় না। এখন আমরা দেখতে যাই যে আগামীতে আবার এরাই কি আসে কিনা, বাংলাদেশে আর প্লেয়ার আছে নাকি না এদেরকেই খেলাইতে হবে। তো যাই হোক, জয় পরাজয় থাকবেই, তবে এই ধরনের হতাশাজনক পারফরমেন্স সত্যি দেশ এবং জাতিকে ছোট করে। তো আমরা আশা করবো আগামীতে দল নির্বাচনের বেলায় এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখবেন। তো ইনশাল্লাহ আগামীতে আমাদের আরো ভালো ভালো খেলা আছে। এশিয়া কাপ ফাইনাল রাউন্ডে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল খেলবে, এবং এশিয়া কাপ আন্ডার 20 এপ্রিলে বাংলাদেশ আন্ডার 20 উইমেন্স ফুটবল দল অংশগ্রহণ করবে। তো সেই খেলায় আমরা আশা করি আমাদের মেয়েরা ভালো পারফর্ম করবে, সেই আশা ব্যক্ত করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ লিগে আমাদের যে দুইটা রাউন্ডের খেলা বাকি আছে, সেই 2 রাউন্ডের খেলার বিশ্লেষণ নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব। আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।